বাসন্তী আর চৈতালি ও নাহিবাকে নিয়ে মোস্তফাদের বাড়িতে এসেছে। ঘুরে ঘুরে দেখছে গোটা বাড়িটিকে। মোস্তফা বাড়ি বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে, যতটা জায়গা জুড়ে গাজীপুরের সাধারণ একটা রিসর্ট হয়ে থাকে। চৈতালি বুঝতে পারছে না তাকে বাসন্তীর হুট করে এখানে নিয়ে আসার কারণ। পৌঁছে বাসন্তী তাকে তা জানাবে ভেবে চুপ ছিল সে, কিন্তু এখন তার ধৈর্য ধরতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, হঠাৎ এখানে নিয়ে আসলে কেন বাসন্তী? বাসন্তী বাগান জুড়ে ঘুরতে ঘুরতেই জবাব দিল, প্রয়োজন আছে বলেই এসেছি চৈতালি বাবু। আকরাম সাহেবের আসার কথা এখনো পৌঁছায়নি কেন? কল করে জিজ্ঞেস করো তো। আকরাম সাহেবের নাম শুনে সচকিত হয়ে তার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে চৈতালি। কপালে চিন্তার ভাঁজ পড়ে তার। বলা বাহুল্য, আকরাম সাহেব হলো নাইমের লোক। বাড়ি কিংবা ফার্ম হাউস অথবা অফিস, মাদ্রাসা, স্কুল যা তৈরি করা হয় তা উনি নিজ দায়িত্বে শেষ করান। আকরাম সাহেবকে ডেকেছো, কিন্তু কেন? ওনার তো এখানে কোনো প্রয়োজন নেই। তুমি না বুবু আজকাল বড্ড বেশি কথা বলো। প্রয়োজন আছে নাকি নেই তা আমি দেখব, তুমি শুধু কল দাও। বাসন্তের হাবভাব ভালো ঠেকছে না চৈতালির কাছে। তবুও বাসন্তের অধীনস্থ সে, তাই কথা না বাড়িয়ে নির্দেশ অনুযায়ী আকরাম সাহেবকে কল করে চৈতালি। কিন্তু কল দেওয়ার মুহূর্তেই তাদের সামনে এসে দাঁড়ায় আকরাম সাহেব। ষাটূর্ধ্ব বয়স্ক তাগড়া পুরুষ তিনি। সব সময়ই সাদা পাঞ্জাবি পাজামা তার গায়ে সাজে। টাক মাথায় এই বৃদ্ধকে মানায়ও বড্ড এই পোশাকে। আম্মাজান, কি এর জন্য ডাকছেন? নয়া কোনো স্কুল বানাইবেন নাকি? তেমনই কিছু, চলেন আমার সাথে। বাসন্তী চলতে শুরু করে বাড়ির পেছনের দিকে। এক জায়গায় এসে থামে। জায়গাটি নানা গাছে ঘেরা। এখানের মাঝ বরাবর ছোট্ট একখানা পুকুর। গোলাপি রঙা পদ্ম ও শাপলা ভাসছে তাতে। গুটি কয়েক পদের মাছও আছে হয়তো। এখানে আমার 3টা একতলা বাসা লাগবে। প্রতিটি বাসা 2 রুমের হবে, সাথে একটি বাথরুম থাকবে। বড় একটা রান্নাঘর দেবেন শুধুমাত্র মাঝখানে বাসাটায়। 3 সেট বাসা নাকি আম্মাজান? আর 3টা পাশে কি এক রোতে নাকি গ্লোকারের করব? না না, 3 সেট বাসা দেবেন। ফাউন্ডেশন দেওয়ার দরকার নেই, তবে মজবুত করেই করবেন। আর পুকুরটাকে মিডলে রেখেই করবেন। আরও নানান রকম আলোচনা করলো বাসন্তী ও আকরাম সাহেবের সাথে, কিভাবে কি করবে তা নিয়ে। শেষে বলল, আকরাম সাহেব, আমার কিন্তু 1.5 মাসের মাঝে কাজটা কমপ্লিট চাই, কারণ 1.5 মাস পরেই এই ঘরগুলোর বাসিন্দারা এসে পড়বে। তারপর আকরাম সাহেব থেকে বিদায় নিয়ে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সকলেই। চৈতালি এতক্ষণ নীরব হয়ে সব কথা শুনেছে, কিন্তু অনুধাবন করতে পারছে না কিছু। বাসন্তী, আমি জানি আমার প্রশ্ন করার অধিকার নেই, তবুও নিতান্তই উদ্বেগতার থেকে জিজ্ঞেস করছি, বাসাগুলোতে কাদের জন্য বানাচ্ছ? কারাই বা আসবে? নিকাবের আড়ালেই বাসন্তীর চোখ ভরে আসে নোনা জলে। ভাবে, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পেয়েছে তার আচরণে। এই মেয়েটা যার জন্য আজ পানির জলে ভেসে যায়নি, তার মা মেয়ে, তাকে সে কষ্ট দিল। সে তো কাউকে কষ্ট দিতে চায় না, তবে আজকাল মনের তিক্ততার স্তর এতটাই বেড়েছে, অজান্তেই রূঢ় আচরণ করে ফেলেছে সে। নিজের আশেপাশে সকলকেই অসহ্যকর লাগছে। কি অদ্ভুতের এক যন্ত্রণা। মনে হতো সবার চোখের আড়ালে হলেই যেন বাঁচি। ভাবনা শেষে চোখের কোণে এক বিন্দু অশ্রু মুক্তার মতো জলজল করছে। তা মুছে বিনীত ভঙ্গিমায় বলে, আপু প্লিজ এভাবে বলো না, আমি ভীষণ দুঃখিত তোমায় কষ্ট দিয়ে ফেলায়। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আরে, আমি কিছু মনে করিনি বাসন্তী, তুমি কষ্ট পেও না। ইটস ওকে। শুধু জানতে চাচ্ছি কারা এখানে থাকবে। এই জেলারই এতিমখানা ব্যক্তি মালিকানাধীন জায়গায় হয়েছিল, সেই জায়গাতেই মালিক অ্যাপার্টমেন্ট তুলবে, তাই বের করে দিচ্ছে। আমি ভাবলাম নানা জানের বাসারা তো পড়েই থাকে, সুতরাং এখানে তাদের থাকার ব্যবস্থা করা যাক। তোমার ভাবনাটা বেশ ভালো, বেশ। বাসন্তী কিছু বলে না, জানালার দিকে দৃষ্টি স্থির রাখে। তার চোখ থেকে মনে হচ্ছে এই সবুজ শ্যামলা পরিবেশ যেন পেছন দিকে ছুটে যাচ্ছে, অথচ গাছের দৃষ্টিকোণ থেকে সে ছুটছে তার গন্তব্যে। বাস্তবতায় পৃথিবীতে কিছুই বা কেউ স্থির নয়, সবাই ছুটছে, শুধু দৃষ্টিকোণের বদল হয়। কেউ নিজের লক্ষ্যের পেছনে, কেউ টাকার পেছনে, কেউ ভালোবাসার পেছনে ছুটছে, আবার কেউ কেউ অতীত কষ্ট বেদনা থেকে পালিয়ে ছুটছে, যেমনটা বাসন্তী নিজেই পালাতে ছুটে চলেছে। অথচ সে স্থির সকলের সাপেক্ষে।
সকলের দৃষ্টিকোণ আনমনেই চোখজোড়ার বাহিরে স্থির রেখে বিড়বিড়ায় সে। বেশ ভালো চিন্তা ভাবনা আমার চৈতিবাবু। সকল অনুভূতিময় মানুষটি থেকে মুক্তি নিয়ে অন্য দুনিয়ার বাসিন্দা হওয়ার চিন্তা আমার। পূর্ণতাকে নিয়ে হোস্টেল দেখতে এসেছে ফাহিম, তবে এসে যেন সে নিজ পায়ে কুড়োল মারল। কারণ তরুণীর যেমন তেমন মানে সাধারণ হোস্টেলে মন জমে না, আবার মানানসই হোস্টেলে টাকায় জমে না। গুনে গুনে 5টা হোস্টেল দেখা শেষ পূর্ণতার। এবার বেশ বিরক্তই বোধ করে ফাহিম। তার উপর মেয়েটার অতিরিক্ত বাচালতা ছটফটের স্বভাবের জন্য রীতিমতো হাঁপিয়ে উঠেছে সে। এই, আপনি শুরু করেছেনটা কি? কখন থেকে একটার পর একটা হোস্টেলে দেখিয়ে যাচ্ছেন, অথচ একটাও শেষে পুরোপুরি পছন্দ করছেন না। আমাকে কি আপনার বেয়ারা মনে হয় যে কাজ কারবার ফেলে সারাক্ষণ এখানে পড়ে থাকবো? আপন মনে ঠোঁট ফুলায় পূর্ণতা। ফর্সা মুখের নাকের পাটা লাল হয়ে ওঠে। অদূরেই অশ্রুকণার পাতন শুরু হয় তার চোখজোড়া থেকে। তার কথার উপর কেউ কোনোদিন কথা অবধি বলেনি, সেখানে ফাহিম নামক অজানা পুরুষের বকা কি করে সহ্য হয়। ঘাবড়ে যায় ফাহিম তা দেখে। মনে পড়ে মেয়েটির স্বভাবে আবেগপ্রবণ ভঙ্গি স্পষ্ট। বয়সী আর কত হবে মেয়েটার, সদ্য কলেজে পেরিয়েছে। এই বয়সী ছেলে মেলে তো একটু ছটফটে হবেই। সেখানে এভাবে কথা শোনানো একদমই উচিত হয়নি। নত হয় তার কণ্ঠ ও চাহনি। ক্ষমা চাইতে শুরু করে যুবক। সরি, আমি অনেক সরি। আমার এভাবে বলা উচিত হয়নি। আপনি প্লিজ কাঁদবেন না। আমি আসলে ইচ্ছে করে এমন করছি না। ওই রকম জায়গায় তো আমি আগে থাকিনি। আমার ওসিডি আছে। ময়লা রুম বাথরুম কি করে থাকবো আমি, তাই না করছিলাম। আবার ভালো রুম নেওয়ার মতো টাকাও নেই। এক সুদীর্ঘ শ্বাস ফেলে ফাহিম শান্ত সুরে বলে, তবে এত খোঁজাখুঁজি করে লাভ নেই। আপনার বাজেটে আপনার চাহিদা অনুযায়ী হোস্টেল পাওয়া মুশকিল। আপনি বরং যতদিন প্রয়োজন আমার বাড়িতেই থাকেন। আমি কি করে এতদিন আপনার বাড়িতে থাকি? এছাড়া কোনো উপায়ও নেই মিস। আর যদি আপনি রাজি না থাকেন তাহলে গাড়ি থেকে নেমে যান, আমার কাজ আছে। আর রাজি থাকলে বলুন, আপনাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। পূর্ণতা বেশ খানিকটা সময় নিয়ে ভাবে, আর চোখে ফাহিমের দিকে তাকায়। ভাবে, ছেলেটা একদম খারাপ নয়। ক্ষতি করার হলে কতকালই করতে পারত। আবার খালামণিরাও তো কত ভালো। তাছাড়া আর তো কোনো উপায়ও নেই। আই এম ওয়েটিং মিস। গম্ভীর গলা ফাহিমের। আমি রাজি। মৃদু সুরে বলে পূর্ণতা। মুস্কি হাসে ফাহিম। গাড়ি চালু করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। 2 মাস পর, আজ প্রায় 1.5 বছর পর দেশের মাটিতে পা রাখল নাইম। তার চোখে মুখে ছেয়াছে আলাদা রকমের আনন্দ, স্বস্তি ও শান্তি। আশাহত হলো যখন দেখলো তাকে নিতে শুধু চৈতালি, নাহিবা আর ড্রাইভার এসেছে। যদিও সে জানতো বাসন্তী আসবে না, তবুও হৃদয়ের কোথাও ক্ষীণ আশা ছিল। নাহিবার দিকে দ্রুত কোলে তুলে নেয় নাইম। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মেয়ের ছোট্ট চাঁদ মুখখানা। চৈতালিকে খেয়াল করে নাইম। এই রমণীর মাঝে বড্ড পরিবর্তন এসেছে। আগের মতো পরেনে কোনো পাতলা স্টাইলিশ শাড়ি বা কামিজ নয়, বিধবাদের মতো আফ হোয়াইট সুতি শাড়ি। তার ল্যাশময় ভঙ্গি নেই আজ, বরং বার্ধক্য যেন বয়সের আগেই চৈতালিকে জড়িয়ে ধরেছে। চোখের নিচে কালি, গালে ব্রণ, ফ্যাকাশে চেহারা, সব ম্লানতাই এসেছে। তবুও তার মুখশ্রী শান্তিকর, কারণ তার চরিত্র এখন অমলিন। কেমন আছো চৈতালি? জিজ্ঞেস করে নাইম। চৈতালি চমকিত হয়, অস্বস্তিও বোধ করে সাথে। সে জ্ঞাত নাইমের নিকট সে অপ্রিয় একজন। সে কেমন আছে তা জিজ্ঞেস করার মতো মূল্য সে রাখে না নাইমের কাছে। তবে আজ কি হলো এই পুরুষের? নাকি তার অনুতপ রং এনেছে? মানুষের চোখে তার জন্য সম্মান এসেছে? আমি আলহামদুলিল্লাহ ভালোই। চলো বাসায় যাই, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। উত্তর দিতে দিতে মাথায় দেওয়া আঁচলটা আরেকবার ঠিক করে নিজের অস্বস্তি এড়াতে। অতঃপর 3 জন চড়ে বসে গাড়িতে। টানা কয়েক ঘন্টার যাত্রার পর খানবাড়িতে পৌঁছায় তারা। বিশাল আয়োজন খানবাড়িতে। মরিচবাতির মিটিমিটে সোনালি আলোয় বাহির থেকে সেজেছে গোটা বাড়ি। বাড়িতে প্রবেশ করতেই তার আগমনে পারিবারিক মেজবানি নিয়ম অনুযায়ী তাকে খেজুর খাওয়ার একজন গৃহপরিচারিকা। তার আসার খবর শুনে অনেকে এসেছে দেখা করতে। এরপর নাইম ও অনিমেষ সোফায় বসে তাদের হাত ধোয়ানোর ব্যবস্থা করে 2 জন কেয়ারটেকার। ধীরে ধীরে সবাই নাইমের সাথে কুশল বিনিময় করে। নাইম ও অনিমেষ ফ্রেশ হতে নিজ নিজ নির্ধারিত ঘরে যায়। যখন নিজ রুমের দিকে পা বাড়ায় নাইম, তখন বুকটা অসহনীয় শব্দ করতে শুরু করে। করবে নাই বা কেন?
প্রিয়সীর সাথে সাক্ষাৎ হবে এতদিন পর, কিন্তু বেডরুমে ঢুকে তা বাসিন্দা শূন্য পায় নাইম। একদম নিস্তব্ধ ঘর, খাটের উপরে তার পোশাক আয়রন করে রাখা। নাইম জার্নির ক্লান্তিতে এত না ভেবেই বাথরুমে চলে যায় গোসল করতে। তৈরি হয়ে নিচে আসে নাইম ও ফাহিম। সবার সাথে বসে খাওয়া দাওয়া সারে। বেশ কিছুক্ষণ ভাব বিনিময় পর তার সাথে দেখা করতে আসা সকল মেহমান ধীরে ধীরে নিজের মতন চলে যায়। বিকেলবেলা কোনো মেহমান আর বাড়িতে উপস্থিত নেই। অনুষ্ঠানের রেশও কেটে গেছে। নাইম, অনিমেষ ও চৈতালি নাহিবার সাথে খেলছে। এমন সময় হুট করে বড় একখানা ট্রলি ব্যাগ সহ বাসন্তী উপস্থিত হয় সেখানে। সবাই চকিত দৃষ্টিতে তার পানে তাকায়, তবে রমণী সেসবে ধ্যান দেয় না। তার মাঝে খাপছাড়া ভাব। নাইমের দিকে নিজের চাবির তোড়া এগিয়ে দিয়ে বলে, আপনার কষ্টে অর্জিত সকল কিছু আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম গায়ক সাহেব। আমার দায়িত্ব আপনি আসা অবধি ছিলেন, তবে একটা জায়গা নিয়েছি আমি, মোস্তফা বাড়িটা। আপনার স্ত্রী হিসেবে, আপনার সন্তানের মা হিসেবে সেটা আমার হক। তারপরেও যদি আপনি সেখানে থেকেও বের করে দিতে চান সেটাও পারেন। জীবনের অনেকটা সময় কাটিয়েছি অন্যের মতো চলে। বিনিময়ে যা চেয়েছি বা নিয়েছি স্বর্ণকণা মনে করে। একদিন খোঁজ নিয়ে জানলাম তা স্বর্ণ নয়, বালু। তাই আশা ছেড়েছি সকলের। ভালোবাসার সাগর এখন মরুভূমি। কাউকে চাই না আমার। কারোর ভালোবাসা তো দূরে থাক, কিছুরই আশা রাখতে চাই না। যতটা সময় বেঁচে আছি একা থাকতে চাই নিজের মতো। বলেই বাসন্তী নাহিবাকে কোলে তুলে নাইমের সামনে দিয়ে বের হয়ে গেল। আর নাইম, সে তো স্তব্ধ, বাকশূন্য। তার শব্দ ভাণ্ডারে আজ অভাব হয়েছে শব্দের অনুভূতি প্রকাশের। প্রেমের শহরে তিক্ততার ছড়াছড়ি, প্রবেশ নিষেধ তোমার। অপ্রাপ্তির যে দহনে পুড়িয়েছ তুমিও পূর্বে কাছে এসে দূরে থেকে। ধুমেই তো চায়ে ঠোঁট ছোঁয়ায় বাসন্তী। সাথে সাথেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে তার চোখে এঁটে থাকা চশমা। চশমা খুলে ফেলে রমণী, শব্দ করে এক শ্বাস ফেলে। শীতল বাতাসে কর্পূরের মতন হারিয়ে যায় হতাশা মেশানো সেই তপ্ত শ্বাস। কত ভালোই না হতো যদি কষ্ট বা বেদনাময় অতীতের সঙ্গ এভাবে ছাড়ানো যেত। আর মনে বিড়বিড়ায় বাসন্তী, তুমি ভালোবাসনি কেন আমি জিজ্ঞেস করব না কভু। তোমার বিরহে তৃষ্ণাতেই তো নিজেকে পেয়েছি। আমার দেহ থেকে নিষ্কৃত প্রতিটি তপ্ত শ্বাসে আজও তোমার নাম লেখা। তবে গৃহীত শ্বাসের কোথাও তুমি নেই, কখনো নেই। আজ প্রায় 2 মাস হলো বাসন্তী মোস্তফা বাড়িতে। এই 2 মাস সে নিজের মতো থেকেছে, না 4 দেয়ালে বন্দী হয়ে থাকেনি সে। তার এখন বহু কাজ। 70টি শিশুর দায়িত্ব তার কাঁধে এখন। দায়িত্ব নিয়েছে গ্রামের চালচুলোহীন বা স্বামীহীনা নারীদের ও বেকার যুবকদের। নাইম আসার প্রায় অনেকদিন আগে মোস্তফা ভবনকে ছোট্ট একটা এনজিওতে পরিণত করেছে সে। অফিস স্বরূপ ব্যবহার করছে মোস্তফা বাড়ির সালিশ ঘরটি। এই বাড়ির পাশে 2 কামরার ঘর তুলে তাতে নানান দরকারি সরঞ্জামাদি এনে তৈরি হয়েছে কারখানা। শহরের একটা শোরুমও চলছে সে এসবের ন্যায্য মূল্য পেতে। তার প্রচেষ্টার পুরোটাই দেশের গরিব, অসহায়, বেকার নারী, পুরুষ ও শিশুদের জন্য করা। এই এনজিওতে পেশাগত লোকদের দ্বারা হস্তশিল্প, যেমন শখের হাড়ি সহ নানান ধরনের মৃৎশিল্প, নকশিকাঁথা, বেতের বা পাটের বিভিন্ন শৌখিন ঘর সাজানো জিনিসপত্র, বাটিক প্রিন্টের কাজ, হাতের সেলাই ইত্যাদি শেখানো হচ্ছে। নিপীড়িত নারী ও বেকার পুরুষদের অধিকাংশ গ্রামের হওয়ায় তারা আগে থেকেই এই কাজে অভ্যস্ত। পেশাদার শিল্পীদের সহযোগিতায় আরও নিপুণ হাতে কাজ করছে তারা। বাসন্তীর শহরে খোলা শোরুমটাও ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এত সব কাজের মাঝে কোথাও যেন ভাটা পড়ে যায় অতীত, চাপা পড়ে যায় সেই আবেগ ও কষ্টগুলো। হ্যাঁ, মুক্তির স্বাদ পেয়েছে বাসন্তী। মানুষের থেকে তো মুক্তি পাওয়া যায়, মানুষের তৈরি কারখানা থেকে মুক্তি পাওয়া যায়, তবে অনুভূতির কারাগার? অনুভূতি হলো আস্ত অজগর সাপের মতো, পেঁচিয়ে ধরে থাকে সর্বক্ষণ। অনুভূতির কারাগারের মুক্তি নামক শব্দটিই নেই। এই অনুভূতির কারাগারেই বন্দি বাসন্তী। দেখো দেখো ছোট বৌমা, তোমার এইটুকুনি মেম সাহেব আমারে খামসে করলো কি দেখো। বলতে বলতেই ঘরে ঢুকলেন সাহেরা বানু। আঁচলে মুখ চেপে হাসছেন সাহেরা বানু। তিনি হলেন মোস্তফা বাড়ির কেয়ারটেকার মধু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি এবং তার স্বামী উভয়ই বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব ও সমানতালে পালন করছেন। বাসন্তী ঘর ভাঙে হালকা হেসে এগিয়ে যায় সাহেরা বানুর দিকে। নাইবাকে কোলে তুলে নিয়ে আলতো হাতে গাল ছুঁয়ে তার
কপট রাগ দেখিয়ে বলে, এমন জল্লাদপনা করে নাকি মা? তোমার দাদুন হয় না? এমন করলে কিন্তু পিটুনি দিব তোমাকে। বপ। চোখ রাঙিয়ে চেঁচিয়ে ওঠে নাহিবা। নাহিবার এমন আচরণে অবাক হয়নি বাসন্তী, না হয়েছেন সাহেরা বানু। মেয়েটা বড্ড দস্যু হয়েছে। একে মারবে, ওকে মারবে, বিপরীতে কিছু বললে বকা দিলেই বপ তথা ধমক দিতে ভোলে না। তবে আজকাল খুব বেশি একটা শব্দ উচ্চারণ করে নাহিবা, তা হলো বাবা, যা শ্রবণগত হতেই আরও করুণ বাড়ে বাসন্তীর। অফিস থেকে এসে জানতে পায় আর 15 দিন পরই পূর্ণতার কানাডার ফ্লাইট। বিষয়টা জানতে পারার পর থেকেই বুকটা ভার ভার লাগছে তার। মনে হচ্ছে তার প্রিয় কি যেন হারিয়ে যেতে চলেছে। এ এক অন্যরকম যন্ত্রণা, আর মনেই ভাবে সে। এমনটা তো শুধু চৈতালির জন্যই বোধ হতো। এখন পূর্ণের যাওয়ার কথা শোনার পর থেকেই তবে কি শূন্য হৃদয় পূর্ণতাকে নিয়ে কোনো অনুভূতির জন্ম হলো? তার প্রশ্নের উত্তর বহু খোঁজ করেও জানতে পারল না। ঘামসিক্ত শার্ট নিয়েই বসে থাকলো বিছানায়। একটু বাদেই বেডরুম থেকে হাসাহাসির শব্দ শুনতে পায়। ধীর পায়ে ঘরের দরজা খুলে দাঁড়ায় সে। দেখতে পায় পূর্ণতা তার মা ও খালার সাথে আড্ডায় ব্যস্ত। কথার মাঝেই পূর্ণতা ও তার খালা শব্দ করে হেসে উঠছে। তার শয্যাশায়ী মাটাও নীরবে হাসছে। এ হাসি দেখা যায় না, চোখের ভাষায় প্রকাশিত হয়। ইদানিংকালে ফাহিম খেয়াল করছে তার ইটের নীরব ও নিস্তব্ধ দালানটা হুট করেই যেন প্রাণোচ্ছল ও কলরব মুখর বাসা হয়ে উঠেছে। এখন মনে হয় এখানে একটি পরিবার থাকে। এই সব পরিবর্তনের পিছনে পূর্ণতারই হাত, তাতেও কোনো সন্দেহ নেই। মেয়েটা এমনই সারা সময় ঘর মাতিয়ে রাখে। এমনকি ফাহিমকেও নিজের কথার জালে ফাঁসিয়ে অতীতের কতগুলো ভুলিয়ে রাখে। ফাহিম আপন মনেই বিড়বিড়ায়, পূর্ণতাকে ভালোবাসতে কিংবা চৈতালির জায়গা দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু পূর্ণতার জন্য একটা ভালো লাগা বা মায়া তো তৈরি হয়েই গেছে। তবে সবচেয়ে বড় কথা হলো তাকে আমার প্রয়োজন। আমার ইটের দালানকে শান্তির নির্বাণাতে তাকে প্রয়োজন। ফাহিম সিদ্ধান্ত নিয়ে ফেলে পূর্ণতার সম্মুখে একটা প্রস্তাব সে রাখবেই। রাজি হোক কিংবা না হোক সেটা পূর্ণতার বিষয়। তবে যুবকের মনে পাকাপোক্ত এক আশা আছে যে মেয়েটা তাকে ফেরাবে না, অন্ততপক্ষে এই মানুষগুলোর জন্যই তো। তাই নাইম এক মনে ল্যাপটপে ডুবে আছে। অনেক কাজ জমে আছে তার। বাসন্তী সব সামলে নিল। ব্যবসার হিসাব ও অন্যান্য বিষয়সহ বড় বড় প্রজেক্টগুলো নিয়োজিত লোকদের ভরসাতেই চলেছে গোটা বছর। কারণ একদম অনভিজ্ঞ ও স্বল্প শিক্ষিত বাসন্তী। চৈতালির পক্ষে এই কাজে ধরা সম্ভব হয়নি। নাইম আসার পর থেকেই অবিশ্রামভাবে কাজে উঠে পড়ে লেগে আছে। অনিমেষ গোল গোল চোখে বন্ধুর কাজ করবার খেয়াল করে। সে ভেবেছিল বাসন্তীর বাড়ি ছাড়াই নাইম জ্বলে পুড়ে ছারখার হবে, 4 দেয়ালে বন্দী হবে, ডিপ্রেশনে তলাবে, মানে দেবদাসের দশা হবে আর কি। কিন্তু তাকে অবাক করে নাইমও তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বরং তার আচরণ স্বাভাবিক ও গম্ভীর। চেহারায় গাম্ভীর্যপূর্ণ বেদনার মাত্রাও নেই তাতে। হ্যাঁ, যেদিন বাসন্তী চলে গিয়েছিল সেদিন খানিকক্ষণ স্তব্ধ হয়ে রমেনের যাওয়ার দিকে তাকিয়েছিল, কিন্তু তারপর কাজে ডুবে যায়। 2 মাস যে কেটে গিয়েছে তার মধ্যে একবারও বাসন্তী বা নাহিবার নাম শুদ্ধ উচ্চারণ করেনি নাইম। অনিমেষ আজ বেশ বিরক্তই হয়ে ওঠে নাইমের প্রতি। সেদিনই তো বলেছিল ভালোবাসি, আর এখন কতটা অনুভূতিহীন আচরণ। তুই কি ভুলে গেছিস ভাবে রাগ করে চলে গেছে? তোর মধ্যে সামান্যতম খারাপ লাগা আছে এ নিয়ে? মানে সিরিয়াসলি এতটা ইনসেনসিটিভ মানুষ কিভাবে হয়? তার কটাক্ষ বানেও নাইমের ধ্যান ভঙ্গ হয় না। চোখ জোড়া ল্যাপটপে স্থির রেখে সে গম্ভীর গলায় জবাব দেয়, তো কি করবো? দরজা আটকে ঘরে বসে বসে কাঁদবো, নাকি সারা জীবন ধরাছোঁয়ার বাইরে রাখা মদ সিগারেটকে আপন করে দেবো? কিন্তু এতে কি বসন্ত ফিরে আসবে? তা হবে না। তবে আমার ব্যবসা আরো ডুববে বটে। ভালোবাসা আদায় করে নিতে হয়। বসন্তী ভাবিকে বোঝা তুই তাকে ভালোবাসিস। ক্ষমা চা বারবার, কাছে টেনে নে। বারবার কর্মে কথায় সবকিছুতে বোঝা ভালোবাসি, তবেই তো প্রাপ্তির থলি পূর্ণ হবে, ভালোবাসা আদায় হবে। যেই ভালোবাসা অলরেডি আমার, তা আমি কি আদায় করবো রে? বাসন্তী আমাকে আজও ভালোবাসে, কিন্তু আঘাত করেছে আমি তার হৃদয়, যার জন্য তিক্ততায় আবৃত সে আজ। জীবন, বয়স, সময় কোনো কিছুতেই থেমে থাকে না। সময় সব ক্ষতই পূরণ করে, শুধু সময়কে একটু সময় দেওয়া প্রয়োজন। দেহের ক্ষততে সঙ্গে সঙ্গে মলম দেওয়া যায়, কিন্তু মনের ক্ষতকে আগে শুকোতে দিতে হয়। আমিও তাই দিচ্ছি। এখন ক্ষমার মলম লাগালে তো নিছক অভিনয় ছাড়া বসন্তের নিকট কিছুই লাগবে না। অনিমেষ ঋণ গলায় শুধায়, শালাই চালাক আছে, কিন্তু দেখবো নে এই চালাকি কতদিন ভাবির মান অভিমানের সামনে।
রাতের বেলা নাইম বিছানায় বসে টিভিতে নিউজ সেরে মোবাইল দেখছে। হুট করে সে শুনতে পায় রিপোর্টার চড়া গলায় বলছে, আলাদা বসবাস করছে আদর্শ দম্পতি নাইম বাসন্তী। তবে কি ডিভোর্স হতে চলেছে তাদের? নাইমের মাথায় হাত। মিডিয়াতে বাসন্তী ও তার সম্পর্কের বর্তমান অবস্থার কথা লিক হলে ইমেজ নষ্ট হতে দেরি লাগবে না। তবে এখন কি করবে সে? তাকে কি তার অপরাধীর চেহারা নিয়েই উপস্থিত হতে হবে বাসন্তীর সম্মুখে? যদি তাই হয় তবে বাসন্তী কি গ্রহণ করবে তার আবেদন? বাসন্তী সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেতে বসেছে। সাহেরা বেগম তাকে নাস্তা দিয়ে নাহিবাকে নিয়ে টিভিতে খবর দেখতে বসেছেন। তার বেশি সাউন্ডে টিভি দেখার স্বভাব। বাসন্তী ডাইনিং টেবিলে বসেও সব শুনতে পাচ্ছে। হুট করেই যা শুনতে পায় তাতে বুক ধক করে ওঠে তার। খাবার রেখেই বড় বড় পা ফেলে বসার ঘরে উপস্থিত হয় সে। টিভিতে তখনও নিউজটি চলমান। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সুখী দম্পতি বাসন্তী নাইমের সম্পর্কে ফাটল। আলাদা থাকছেন তারা। তবে কি ভাঙতে চলেছে তাদের সম্পর্ক? বাসন্তী ধপ করে সোফায় বসে পড়ে। সাহেরা বানু আর চোখে বাসন্তীর দিকে তাকান, সান্ত্বনার সুরে বলেন, চিন্তা করো না বৌমা, সব ঠিক হয়ে যাইব। বাসন্তী প্রত্যুত্তরে কিছু বলল না। গাম্ভীর্যপূর্ণ মুখশ্রীতে কি একটা ভেবে দ্রুতই পদচারণ করে নিজ কামরায় চলে যায়। যাওয়ার আগে সাহেরা বানুর উদ্দেশ্যে বলে, উনি আকরাম কাকুকে বলবেন সবাইকে বলে দিতে আজ আমি আসবো না কোনো কাজে, ঘরেই থাকবো। তাই বলে আমার অনুপস্থিতিতে যাতে কাজে কোনো গাফিলতি না হয়। আর আপনি কষ্ট করে নাহিবাকে খাইয়ে পড়িয়ে দেবেন। ঘরে বসে কোনো দিকে না তাকিয়ে দরজা বন্ধ করে দিল সে। সারা ঘরময় পায়চারি করে ক্লান্ত হয়ে বসল রমণী। নিশ্চিত আজ তার দরবারে প্রণয়ের আগমন হবে। মানুষটা আসবেই আসবে। আজ নিজ স্বার্থ হাসিল করতে আর মনেই বিড়বিড়ালো। তুমি আসবে, তোমার দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হবে আমার চোখের সম্মুখে। তোমার প্রিয় জিনিসটি যে হারানোর পথে, তুমি হাত পাতবে আমার সামনে, আমি প্রতিশোধ পাবো। ওই তা কি শাস্তি দেবে আমায়? পৈশাচিক শাস্তি? হোশবোধক শব্দ করে তপ্ত বায়ু বের হলো তার দেহ থেকে। সাথে বের হলো কিছুটা আশঙ্কা, হতাশা, কামনা। জানি না শাস্তি পাবো কিনা, তবে তোমায় দেখতে হবে আজ এসে। তোমায় ছাড়া তোমার বসন্ত কুমারী অনেকটা ভালো আছে, অনেকটা। আজ আমি সাজবো, মনের মতন সাজবো। তোমার নয়ন দুটোতে ভাসাতে হবে না আমার ভালো থাকার চিত্র। নিজের সাথে বোঝাপড়া শেষে আলমারিটা খুলে বাসন্তী সবচেয়ে মনোরম দেখতে শাড়িটি বের করে গায়ে ধরে বড় আয়নাটিতে নিজের প্রতিবিম্বকে পর্যবেক্ষণ করে সে। বাসন্তী রঙের জামদানি শাড়ি, সোনালি সুতোয় কাজ করা। এই শাড়িটা গায়ে জড়াতেই যেন বাসন্তীর উজ্জ্বল শ্যামাগাটা চাঁদের মতন চকচক করছে। বাসন্তী সেই শাড়ি সুন্দর করে আট পেওরে করে, দুহাত ভর্তি বাসন্তী রঙা কাচের চুড়ি, কানে স্বর্ণের বড় ঝুমকো, গলায় চেকন একটা চেন, পায়ে স্বর্ণের পায়েল। চুলগুলো বেশ কামনীয়তার সাথে আশ্রিয়ে বাঁকা সিতি করে ফেলে রাখে। হৃদয় লোভানো বাঁকা চুলগুলো ছেয়ে রাখে পিঠে। সাজের সাথে খুব একটা সাক্ষাৎ করেনি বাসন্তীর ছোট থেকেই। সে আশ্রিতা মানুষ। একটু সকলের ব্যবহার শেষে পরিত্যক্ত স্নো পাউডার তার কপালে জুটলেই ঢের সই। তবে আজ রমণী সাজতেও বসেছে। মুখশ্রীতে লাগাচ্ছে বিবি ক্রিম, দামি ইমপ্যাক্ট পাউডার ও ব্লাশ। মৃদু গোলাপি অধর রাঙিয়ে নিয়েছে কালচে লাল লিপস্টিকে। সবকিছু শেষে ডাসা ডাসা চোখ জোড়াকে হরিণীর টানা টানা করার প্রচেষ্টায় যত্ন করে কাজল লাগাতে ভুল করে না নমনীয়তা। যত্নের সাথে অত্যন্ত পরিশ্রম নিয়ে নিজেকে সাজানোর পর শুধু কয়েক মুহূর্ত নিজের প্রতিবিম্বকেই দেখেই যায় রমণী। মুখে আজ সেই কোমল স্নিগ্ধতা নেই, আছে সূর্যের তেজ। কাউকে জ্বালানো পোড়ানোর আকাঙ্ক্ষা। ফাহিম গতকাল সারাটা রাত্রি ভেবেছে পূর্ণতাকে নিয়ে। নিজের ভাবনা বদলে ফেলেছে সে। তার মনে হয়েছে সে যেমন সীমার যোগ্য ছিল না, তেমন পূর্ণতারও যোগ্য নয়। মেয়েটা সুন্দরী, যুবতী, অবিবাহিত। সে তার চেয়েও আরো ভালো কাউকে পাওয়ার অধিকার রাখে। তার চেয়ে বড় কথা, গতকাল রাতে চৈতালির স্মৃতিকথা তাকে পুড়িয়েছে। গোটা রাত নির্ঘুম কাটানোয় ভোরের দিকে চোখ লেগে গেছে ফাহিমের। হুট করেই সে আভাস পায় তার মুখশ্রীতে বিন্দু বিন্দু পানির ছিটা পড়ছে। তন্দ্রাচ্ছন্ন চোখ হালকা মেলে দেখতে পায় একজন শাড়ি পরা রমণী তার দিকে ঝুঁকে আছে। শাড়িটি আর কারো নয়, চৈতালির, যা সে কাল সারা রাত জড়িয়েছিল। রমণীর মুখশ্রীর অনেকটাই ঢেকে আছে অর্ধসিক্ত চুলে।
আর চুলের পানি তার মুখে পড়ছে হয়তো। তন্দ্রাবেশে ফাহিম ভাবে চৈতালি এসেছে, জড়িয়ে ধরে মেয়েটিকে। মেয়েটিও আপন মায়ায় আবদ্ধ করে নেয় তাকে। সাথে সাথেই চমকে উঠে চোখ খুলে হুড়মুড়িয়ে উঠে বসে। প্রেয়সীর স্পর্শ চিনে না এমন প্রেমিক হয়তো দুনিয়াতেও নেই। ফাহিমও তার ব্যতিক্রম নয়। ছোঁয়ার সাথেই বুঝতে পেরেই এই দেহ তার অপরিচিত, ভীষণ রকমের অপরিচিত। চোখ ভালোভাবে খুলেই দেখতে পায় এটা পূর্ণতা, চৈতালি নয়। সরি, আমি আসলে বুঝতে পারিনি। পূর্ণতার নত দৃষ্টি, চেহারা লজ্জায় আচ্ছন্ন, মুখে মুস্কি হাসি। সে বলল, না বুঝতে পেরেই বোধহয় ভালো করেছো। সরি। কিছু না, ওই যে চা এনেছি, পান করো। তোমার পছন্দের লুচি আলুর দম করেছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসো। উঠে চলে যেতে নাই পূর্ণতা। ফাহিম ডাক দেয়, পূর্ণ। হ্যাঁ বলো। এই শাড়ি কোথায় পেলে তুমি? এই শাড়ি তো চৈতালির, তাই তো? সে যেহেতু আগলে রাখিনি তার জিনিসপত্র, অন্য কেউ নিলে ক্ষতি কি? তাছাড়া তোমার বেডে রাখা ছিল, আমি পরে নিয়েছি। আর তুমি এত সকাল সকাল আমার ঘরে ঢুকলে কি করে? আজ তো ফজর নামাজও পড়তে আমি উঠিনি, দরজাও খুলিনি। আমি তো প্রতিদিন ফজরের 1-2 ঘন্টা আগেই তোমার ঘরে আসি। নাহলে তোমার কি মনে হয় কারো অযত্নে ফেলে যাওয়া নেতিয়ে পড়া ফুলগুলো একা একাই প্রাণোচ্ছল হয়ে উঠেছে? হোয়াট? বাট কিভাবে? আন্টির থেকে স্পেয়ার কিনে নিয়েছি বহু আগে। আচ্ছা শুনেন জনাব, চুলোয় তেল বসিয়ে এসেছি। বহু কাজ আমার ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করার সময় আমার নেই, সংসার সামলাতে হয়। বলে সে মৃদু হেসে বেরিয়ে গেল। ফাহিম গোল গোল চোখে রমণীর যাওয়া দেখল। পূর্ণতার ধাঁধাময় কথাবার্তা, তার চালচলন দিন দিন আরও যেন অদ্ভুত হয়ে উঠেছে। নাইম আপেলে এক কামড় বসাতেই অনিমেষ এসে ত্রাসিত মুখে বলে, দোস্ত তুই নিউজ দেখেছিস? কিসব আজগুবি কথাবার্তা লিখছে তোকে আর ভাবিকে নিয়ে। দেখেছি। খাপছাড়া ভাব নিয়ে জবাব দেয় নাইম। তো চল ভাবির কাছে, তোর ইমেজ তো একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে সাংবাদিকরা। এমন হলে তুই তো আর কি হবে, খুব বেশি হলে আমার রাজনৈতিক ক্যারিয়ার আর মিউজিক ক্যারিয়ার ধুলোয় মিশে যাবে। ইটস ওকে। যখন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম তখন এগুলোর জন্য বাঁচতে মন চায়নি। বাঁচতে মন চেয়েছে প্রেয়সীর সাথে বার্ধক্য দেখতে, বসন্তকে আর একবার হলেও শক্ত করে জড়িয়ে ধরতে। এই সম্পত্তি ক্ষমতা আমায় টানেনি, তখন টেনেছে সম্পর্ক, ভালোবাসার মায়া। এগুলো ধ্বংসে হলে হোক, আমি হলেও হলাম। আমার ধ্বংসেই না হয় বসন্ত প্রাচুর্য পাক। গাম্ভীর্যপূর্ণ গলায় কথাগুলো বলে শব্দ করে এক শ্বাস ফেলে নাই। সেই উষ্ণ নিঃশ্বাসে কিছু একটা ছিল যা অনিমেষকেও চুপ করিয়ে দেয়। গম্ভীর আকুতি, অপ্রকাশিত ভালোবাসা ও বেদনা, আরও কি কি যেন। এতই যখন ভালোবাসিস যাস না কেন ভাবির দুয়ারে? মানাস না কেন তাকে? জানিস, আমি যখন মরবো ভেবে ফেলেছি তখন আরও একটা বিষয় আমাকে পোড়াচ্ছিল। আমি মরলে আমার বসন্ত আর নাহিবাকে আগলে রাখবে কে? নাহিবা তো ছোট্ট, আর বসন্ত হলো অবুঝ চড়ুই পাখির মতন। আমার চারধারে শত্রু, ভদ্র সমাজ, আধার সমাজ, দুই জায়গাতেই ক্ষমতাধর হওয়ায় আমি সবার চোখের কাঁটা। কখন মরি ঠিক নেই। এই মুহূর্তে বেঁচে আছি, পর মুহূর্তেই মরে যেতে পারি। আমার মৃত্যু নিশ্চিত হলে বসন্ত নাহিবাকে থেকে তার ছিনিয়ে সব নিতে ভুল করবে না তারা। বসন্তকে তাই আমি ছাড়াই নিজের নাম কমাতে হবে, শক্ত পাহাড়ের ন্যায় হতে হবে, যাকে টক্কর দেওয়ার সাহসও কারো হবে না। এর সূচনা হয়েই গিয়েছে। বসন্ত নিজের এনজিও খুলছে, কারখানা খুলেছে, শহরে একটা শোরুমও খুলেছে। আমার বিশ্বাস আমার প্রেয়সীর আলাদা নাম তৈরি হতে দেরি নেই। তারপর মরলেও শান্তি, মনে সাহস থাকবে, আমার স্ত্রী সন্তান ভেসে যাবে না বন্যার জলে। কথাগুলো বলার সময় অনুভূতিহীন নাইমেরও কেন যেন গলা কেঁপে ওঠে। প্রিয়জনের মায়া বুঝি এতই ভয়ঙ্কর, কে জানে। নিজের আবেগ লুগাতে গম্ভীর মুখে তাড়াতাড়ি অনিমেষ থেকে দূরে চলে যায় নাইম। আবেগ অনুভূতি প্রকাশ তার কর্ম নয়। অনিমেষ ম্লান হেসে বন্ধুর যাওয়ার পথে তাকিয়ে থাকে, বিড়বিড়ায়, তুই সত্যিই অদ্ভুত নাইম, বড়ই অদ্ভুত। কিসের এত কৃপণতা তোর ভালোবাসা প্রকাশে? একজন নারী যে অধীর অপেক্ষায় থাকে তোর একটু ভালোবাসা বোধ করতে, তা কেন তুই বুঝিস না? সন্ধ্যা পেরিয়ে গভীর রাত নেমেছে। নিঝুম রাত, কি নিথর রাত। না আছে কোনো কোলাহল, না কোনো ভিড়, না কোনো আলো ছায়ার খেলা। এত শান্তির মাঝেও বাসন্তীর মনে নেই শান্তি, আছে রাশি রাশি উত্তেজনা, অবিরাম অস্থিরতা। কারণ নাইম যে আসেনি, তবে একজন এসেছে খানবাড়ি থেকে, সে হলো চৈতালি। বাসন্তী ভেবেছিল চৈতালিকে হয়তো নাইমই পাঠিয়েছে নিজের কথা মানাতে, কিন্তু পরে জানলো চৈতালি কাউকে না বলেই এসে পড়েছে।
এমনকি সে বাসন্তী নাইম সম্পর্কিত ছাপানো খবরের বিষয়েও প্রথম জেনেছে বাসন্তীর মুখ থেকেই। বর্তমানে আশাহত বাসন্তী ভাবল নাইমের জীবনে আগে যা একটু মূল ছিল, কিন্তু এখন কি একটু মূল্য নেই তার? যুবক কেন তার সামনে আসলো না ক্ষমার আবেদন নিয়ে? সে কেন চূর্ণ বিচূর্ণ করে দিতে পারল না? কেন তাকে জানাতে পারল না যে সে তাকে ছাড়াই ভালো আছে? রাতের আধার বাড়তেই বাসন্তীর সব হিসাব নিকাশের অবসান ঘটালো। নিজেকে বোঝাতে মনে মনেই বলল, আজ সুযোগ আসেনি তো কি হয়েছে, কোনো একদিন তো আসবে, তখন আমি বুঝিয়ে দেব আমি বেশ আছি তাকে ছাড়াই। তখন কাঁধে হাত রাখলো কেউ। চমকে উঠে পিছনে তাকালো বাসন্তী। চৈতালি মুচকি হাসির সহিত দাঁড়িয়ে আছে। কেমন আছো? এই তো আছি, দেখতে তো পাচ্ছেন। সাজগোজ, অলংকার, কাজ কারবার সবকিছু নিয়ে খারাপ তো নেই। সত্যি তো? ভালোবাসা ছাড়া ভালো থাকা যায়? বাসন্তী মুখশ্রীতে অমলিন চওড়া এক হাসি এঁকে নিয়ে বলল, প্রেম ভালোবাসার বাহিরেও অনেক কিছু আছে জীবনে। পৃথিবীতে ভালোবাসাময় জীবন হয়তো একটু কাঁটাময়, মাধুর্যপূর্ণ, কিন্তু প্রেমহীন জীবনটা বিরস হলেও মন্দ নয়। দেখতে দেখতে আরও 1 সপ্তাহ কেটে গিয়েছে। নাইম একবারও আসেনি বাসন্তীর দুয়ারে, তবে এসেছে চৈতালি। অনিমেষ বহুবার। বাসন্তী প্রায় ভুলেই বসেছিল নাইমের অপেক্ষা। সে তার মতো নিজের কাজে ডুবে থাকে। আজও বাসন্তী নিজের কাজে ব্যস্ত। দোকানের হিসেব নিচ্ছে ম্যানেজারের থেকে, নিজের শোয়ার ঘরে বসেই। এমন সময় সাহেরা বানু ছুটে আসেন। হাঁপাতে হাঁপাতে বলেন, এসেছে, তোমার সাথে কথা বলতে চাই বৌমা। বাসন্তী কপালে বিরক্তির ভাঁজ পড়ে। আজকাল কাজটাকেই সবকিছুর ঊর্ধ্বে রাখে বাসন্তী। আইপ্যাডে চোখ রেখেই সে শুধায়, এভাবে দৌড়ানোর কি আছে মনি? যেই আসুক বসতে বলো, আমি কাজ শেষ করে আসছি নিচে। দুঃখিত মিসেস খান, আমি কারোর জন্য অপেক্ষা করতে অভ্যস্ত। পরিচিত ভার কণ্ঠ শুনে সচকিত হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে দাঁড়ায়। নাইম ফাজ খান দাঁড়িয়ে। অনিমেষ নেত্রে তাকে দেখেই যায় বাসন্তী। এই ছেলে, তুমি কে? নাইমের পুনরায় মুখ খোলায় ঘোর ভাঙে বাসন্তীর। জেদ চেপে যায় মাথায়। এতদিন খোঁজ খবর নেই, এখন এসেই তার উপর তদারকি কিছুতেই মেনে নিতে পারবে না সে। ও আমার শোরুমের ম্যানেজার নাহিদ, তাই না নাহিদ? জি জি ম্যাম। নাইমের বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ চাহনিতেই কেঁপে উঠছে সদ্য 22-এর গণ্ডি পেরোনো ছেলেটি। নাইম খুবই ক্রোধান্বিত আজ। দাঁতে দাঁত চেপে আদেশ করল, মিস্টার নাহিদ, আপনি আজ বাড়িতে যান, আজ আর কোনো কাজ নেই আপনার। যুবক কোনো শব্দ ছাড়াই ঘর ত্যাগ করে। নাইম ইশারায় সাহেরা ভানুকে চলে যেতে বলে। তিনিও নৈশব্দে দরজা চাপিয়ে চলে যান। কাজ হবে অফিসে, ড্রয়িং রুমে, বেডরুমে কিসের কাজ? ফাদার এমন যেন না দেখি। বাসন্তী ক্ষুব্ধ চোখে তাকায় নাইমের কথা শুনে। বলে, আপনি বলার কে? নিশ্চয়ই আপনার সাথে মিডিয়ার লোকদের কাছে ইন্টারভিউ দেওয়ার আবেদন নিয়ে এসছেন। আপনার কাছে তো তাই সব নিজের জীবনের পর, বাকি সবাই মরুক তাতে কি। এই বাক্য যেন অগ্নিমান হয় নাইমের জন্য। দপ করে নিভে যায় তার রাগ। মোটেও না, আমি আমার মেয়ে আর স্ত্রীকে দেখতে এসেছি, কোনো ইন্টারভিউর জন্য আসিনি। নাইম ফাজ খান যে সব কিছুই করে নিজের স্বার্থের বা নিজের ইমেজ আর সম্মানের জন্য, সে নাকি কোনো কারণ ছাড়া দেখতে এসছে, এটাও বিশ্বাস করতে হবে এখন?